Hello everyone. Good evening. Hope all of you are doing well. So we have already completed the 2 years PYQ. Now this is third one, December 2022 shift 2 question paper. So we'll start. So first question is, which of the following geomorphic phenomena moves fastest? So আমরা জানি there are three different types of movement according to its speed. Like first one is a very rapid movement, second one rapid movement, and third one is the slowest movement. তো আমরা জানি যে সলিফ্লাকশন হচ্ছে সবচেয়ে স্লো মুভমেন্টের মধ্যে পড়ে। মাড ফ্লো অ্যান্ড আর্থ ফ্লো, যেগুলো ফ্লো আছে এগুলো র্যাপিডের মধ্যে পড়ে, বাট ভেরি র্যাপিড নয়। বাট ফাস্টের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে ফল, যেমন রক ফল, ডেব্রিস ফল। সো এখানে ডেব্রিস অ্যাভালান্সেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। It moves fastest. How many minimum seismic station data required to map the epicenter of the earthquake? আমরা জানি যে ফোকাস এন্ড এপিসেন্টার হচ্ছে যে আর্থকুয়েক কোন একটা প্লেসে অরিজিনেট হচ্ছে ডিপ ইন দ্য আর্থ, তারপরে সেটা গ্রাউন্ডে এসে যেখানে আমাদের এসে প্রথম হিট করছে সেই জায়গাটাকে আমরা বলি এপিসেন্টার। সো এই এপিসেন্টারটা কোথায় সেটা আমাদেরকে জানার জন্য মিনিমাম 3টে স্টেশন থেকে আমাদের ডেটা জরুরি, মিনিমাম 3। Okay. Now, who stated that the valley side slope gives a clue to the relative importance of the exogenetic endogenetic process? আমরা জানি যে এক্সোজেনেটিক প্রসেস সেগুলো যেগুলো বাইরে থেকে কাজ করে, যেমন ইরোশন, ওয়েদারিং, ওকে, ট্রান্সপোর্টেশন, এর এজেন্ট হিসেবে এয়ার, ওয়াটার, টেম্পারেচার, এগুলো কাজ করে। এক্সোজেনেটিক ফোর্স যেগুলো আর্থ সারফেসের মানে অ্যাকচুয়ালি ইরোশন, ওয়েদারিং, এই সমস্ত যে সমস্ত এজেন্ট গুলো আছে তাদের দ্বারা এক্সোজেনেটিক কাজ হয়, যেটা বাইরে থেকে হয়। ওকে, আর্থ ইন্টেরিয়র থেকে যেগুলো হয় সেগুলো হচ্ছে এন্ডোজেনেটিক। ওকে, কোনো সিসমিক অ্যাক্টিভিটি বা টেকটনিক অ্যাক্টিভিটি সেগুলো এন্ডোজেনেটিকের মধ্যে পড়ে। সো এই দুটো ফোর্সের যে ব্যালেন্স, এই ব্যালেন্সের দ্বারাই আমাদের কোনো জিওমরফিক যে এর কথা বলা হয়েছে যে দুটো ফোর্স প্যারালালি চলবে ব্যালেন্স করে। ডেভিস কি বলেছিল যে এন্ডোজেনেটিক ফোর্স অর্থাৎ আপলিফমেন্ট কমপ্লিট হওয়ার পর কিন্তু ইরোশন স্টার্ট হবে, যতক্ষণ আপলিফমেন্ট কমপ্লিট না হবে ইরোশন স্টার্ট হবে না। এটা ছিল ডেভিসের কথা। বাট পেইং দিয়েছিল কি প্যারালাল, যে দুটো প্যারালালি চলবে, আপলিফমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিলেশন। সো এখানে দুটো এর প্রসেসের যে রিলেটিভ ইম্পর্টেন্সের কথা কিন্তু তাহলে কে বলেছিল? পেইং। নাও, which of the following is not directly related to the magnitude of the earthquake? So earthquake এর ম্যাগনিটিউডের সঙ্গে কোনটা রিলেটেড নয়? তো সেটা হচ্ছে আমাদের the damage in the properties, কেননা ড্যামেজ সিভিয়ারিটি। কেননা দেখো, আমাদের এর আগে আমি বলেছি মনে হয় এই কোশ্চেনটা, যে ম্যাগনিটিউড যখন আমরা দেখি এটা আমাদের মেজার করা হয় রিক্টার স্কেল, ম্যাগনিটিউড রিক্টার স্কেল। সো এখানে আমরা এনার্জি রিলিজও দেখি। ওকে, বাট শেকিং পাওয়ার, আমরা ড্যামেজ সিভিয়ারিটি কতটা ড্যামেজ হতে পারে সেটা ডিপেন্ড করে শেকিং পাওয়ারের উপর। শেকিং পাওয়ার, ওকে, আর এই শেকিং পাওয়ার কিন্তু আমাদের ম্যাগনিটিউডের সঙ্গে রিলেটেড নয়।
শেকিং পাওয়ার কিসের সঙ্গে রিলেটেড? ইন্টেন্সিটির সঙ্গে। ইন্টেন্সিটি সো এই কারণে নট ডাইরেক্টলি রিলেটেড বলেছে, সেহেতু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ড্যামেজ সিভিয়ারিটি। ওকে, নাও which atmospheric gas primary ingredient of photochemical smog? photochemical smog এর জন্য প্রাইমারি যে ইনগ্রিডিয়েন্ট আমাদের অ্যাটমসফিয়ারে রয়েছে সেটা হচ্ছে ওজোন। আমরা দেখব যে কোনো ধরনের এই সমস্ত যে ফটোকেমিক্যাল, আমরা যদি ফার্স্ট পেপার করে থাকি সেখানে আছে ফটোকেমিক্যাল স্মগ, লস অ্যাঞ্জেলেস ফটোকেমিক্যাল স্মগ। তোমরা ওখানে দেখবে যে 5-6 রকমের জিনিস আছে, যেমন প্যান আছে, হাইড্রোকার্বন আছে, সানলাইট আছে, ওজোন আছে। ওকে, সো ওজোন কি করে? অ্যাজ এ মেন অ্যাজ এ প্রাইমারি ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করে যে কোনো ফটোকেমিক্যাল স্মগ ফরমেশনে, এতে অ্যাটমসফিয়ারে। ওকে, সারফেস ওজোন এক কথা, এটা কিন্তু সেই ওজোন নয় যে ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে, সেই ওজনের কথা এখানে বলা হচ্ছে না, এটা সারফেস ওজনের কথা বলা হচ্ছে। ওকে, নাও which is correct sequence of the height of the tropopause in kilometer over polar area? ফার্স্ট পোলার এরিয়া চেয়েছে, তারপরে হচ্ছে মিডল ল্যাটিটিউড এন্ড দেন ইকুয়েটর, সো অনেক জায়গায় এগুলোর মধ্যে ভ্যারিয়েশন পাওয়া যায়। যেমন আমি আমার পড়া হিসেবে যদি আমি দেখি, কোথাও 8 আছে, কোথাও 12, মানে অ্যাকর্ডিং টু যদি পোলার এরিয়ায় দেখি কোথাও 8 আছে, কোথাও 9 আছে। সো এই হিসেবে মানে যদি আমরা দেখি ওভারঅল ক্লোজেস্ট, তাহলে সেটা কিন্তু 1। পোলারের উপর, পোলার রিজিয়নের উপর হচ্ছে 9 কিলোমিটার অ্যাবাভ গ্রাউন্ড সারফেস, মিডল ল্যাটিটিউডে হচ্ছে 11 কিলোমিটার অ্যান্ড 16 কিলোমিটার ওভার ইকুয়েটর, কোথাও কোথাও আবার 18 কিলোমিটার ওভার ইকুয়েটরও পাওয়া যায়। নাও from the earth heat budget out of total incoming solar radiation, আমরা একটা হিট বাজেটের কথা বলছি। হিট বাজেট তোমরা সবাই জানো যে 100% এর মধ্যে অ্যালবেডো হিসেবে ফিরে যায়, অ্যাকর্ডিং টু শাবেন্দ্র সিং এর যদি তোমরা বই পড়ে থাকো 35% অ্যাজ অ্যালবেডো। তারপরে যে 65% থাকে তার মধ্যে 14% আর ডাইরেক্টলি অ্যাটমসফিয়ার ক্যাপচার করে। তারপরে আউট অফ 51% এর মধ্যে 17% অ্যাজ এ ডিফিউজ লাইট, আর ডিরেক্টলি হচ্ছে আমাদের 34% গ্রাউন্ড সারফেস রিসিভ করে। ওকে, তারপরে সেটা আবার ডিফারেন্টলি 29, 19 এন্ড 9 ডিফারেন্ট রয়েছে। ইভাপোরেশনের দ্বারা হচ্ছে তোমার 29, টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের দ্বারা হচ্ছে 29, 19% হচ্ছে ইভাপোরেশন এন্ড ট্রান্সপোর্টেশন, আর 9% হচ্ছে আমাদের তোমার যে কনভেকশন টার্বুলেন্সের দ্বারা। সো এগুলো, এটা ভালো করে পড়বে হিট বাজেটটা। সো এখানে দেখো অ্যাজ এ ক্লোজেস্ট, ওকে, রিফ্লেক্টেড ব্যাক এর কথা বলেছে, এখানে ক্লোজেস্ট যদি আমরা দেখি 35%, তো সেটা হচ্ছে 30%। সো 30% is the correct answer. Now, which type of lightning has the potential to cause more damage to life and property? Life and property damage দিয়ে কোন লাইটনিং এর বেশি রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে? ইন্টার ক্লাউড লাইটনিং। দেখো ইন্টার ক্লাউড লাইটনিং মধ্যে এটা একটা ক্লাউড, এটা একটা ক্লাউড। সো যখন এই দুটো একসঙ্গে মিট করবে, এই দুটোর মধ্যে যে লাইটনিং মানে চার্জ পার্টিকেল যে দুটো এই দুটোর মধ্যেই যাওয়া আসা করবে বা এই দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, দুটো ক্লাউডের অন্তর্বর্তী, সেটা হচ্ছে ইন্টার ক্লাউড। ইন্টার ক্লাউড কি? যে যদি দুটো ক্লাউড একসঙ্গে কোলাইড করার পর, ওকে, এই দুটো ক্লাউড একসঙ্গে কোলাইড করার পর যদি এই চার্জ পার্টিকেল বা লাইটনিং পার্টিকেল শুধু একটা ক্লাউডের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্য ক্লাউডের মধ্যে যদি না ছড়ায়, একটা ক্লাউডের মধ্যে, তখন সেটা ইন্ট্রা। আমরা জানি, তোমরা অবশ্যই পড়েছো যে ইন্ট্রা কমিউনিকেশনের মধ্যে ইন্ট্রা আর ইন্টার। সো এটা হচ্ছে সেই ধরনের।
নাও দেখো পজিটিভ আর নেগেটিভ আমরা সবাই জানি যে পজিটিভ যে এনার্জি হয়, মানে এক কথায় তোমরা যদি ইলেকট্রিসিটি যদি দেখো দেখবে সবসময় কিন্তু পজিটিভ যে পার্টিকেলস বা চার্জ পার্টিকেল সেগুলোকে কিন্তু বেশি পরিমাণে পোটেনশিয়ালিটি দেখা যায়, তার ড্যামেজ সেভারিটি। তোমরা যদি এটা দেখো তাহলে বুঝতে পারবো যে নেগেটিভ এবং পজিটিভ লাইটেনিং। ওকে, তোমরা যদি এখানে দেখো নেগেটিভ পজিটিভ দেখো লেখা আছে comes from the top of the cloud and can strike more than 10 mile away, much stronger and longer bolt. ওকে, সো পজিটিভ হচ্ছে কিন্তু আমাদের মাচ স্ট্রঙ্গার। এখানে দেখে তুমি বুঝতে পারছো যে পজিটিভটা কতটা বেশি স্ট্রঙ্গার। ওকে, সো এটা হচ্ছে পজিটিভ ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং। নাও which one of the following approaches advocates to think that most effective philosophical ground for protecting the natural environment, to think in terms of the protecting natural beauty. Natural beauty কে প্রোটেক্ট করার জন্য যে ফিলোসফিক্যাল টার্ম বা ফিলোসফিক্যাল গ্রাউন্ড সেটা কি, মানে কোন একটা ধরো ন্যাচারাল বিউটি রয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য যেটা যেমন সেইভাবে আমরা প্রোটেক্ট করবো। ওকে, তো সেটাকে প্রোটেক্ট করার জন্য সবচেয়ে যে ভালো ফিলোসফিক্যাল যে ইয়ে রয়েছে কনসেপ্ট রয়েছে, তো সেটা কি ডিপিকোলজি নাকি সোসিওইকোলজি নাকি এনভায়রনমেন্টাল প্র্যাগম্যাটিজম নাকি এনভায়রনমেন্টাল অ্যাস্থেটিক্স? সো এটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাস্থেটিক্স। তোমরা যদি দেখো এনভায়রনমেন্টাল অ্যাস্থেটিক্স দেখবে এখানে শুধুমাত্র বিউটির কথাই বলা হয়েছে। ওকে, ন্যাচারাল বিউটিকে কিভাবে প্রোটেক্ট করা যায় তার কথাই আমাদের এনভায়রনমেন্টাল অ্যাস্থেটিক এর মধ্যে বলা হয়েছে। তোমরা যখন নোটটা পাবে পড়ে নেবে যে এনভায়রনমেন্টাল অ্যাস্থেটিক কি এবং সে তার যে ডিভিশন গুলো আছে সেগুলো কি কি নিয়ে কথা বলে। ওকে, নাও which of the following has the maximum biomass terrestrial ecosystem? টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে ম্যাক্সিমাম বায়োমাস কার কাছে আছে? আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম মেইনলি যেটা থাকে মেইনলি ইন জেনারেল ওয়ে সেটা হচ্ছে প্রোডিউসারের কাছে। ওকে, কখনো কখনো ইনল্যান্ড ইকোসিস্টেমের ক্ষেত্রে ইনল্যান্ড বলতে ইনল্যান্ড নয়, অ্যাকচুয়ালি হচ্ছে ইনল্যান্ড যে ওয়াটার বডি রয়েছে লাইক পন্ড, সো এর ক্ষেত্রে কি হয় কখনো কখনো যে বায়োমাসের যে এটা সেটা কিন্তু কখনো কখনো আবার উল্টো হয়। ওকে, উল্টো মানে যে প্রোডিউসারের যে বায়োমাস সেটা কম হবে এবং ধীরে ধীরে উপরের দিকে বাড়তে থাকবে। ওকে, বাট ইন জেনারেল টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের ক্ষেত্রে প্রোডিউসারের কাছে সবচেয়ে বেশি বায়োমাস থাকে। এটা দেখতে পাচ্ছ প্রোডিউসার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সবসময় জানবে যে প্রোডিউসার যারা হয় তাদের কাছে ম্যাক্সিমাম বায়োমাস অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার। আমরা জানি যে তিনটেই আমাদের এ রয়েছে পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড, চার্লস এলটন দিয়েছিল 1927-এ। সো সেখানে ম্যাক্সিমাম জায়গাতে এটা বলা হয়েছে যে প্রোডিউসার আমাদের যে এটা রয়েছে পিরামিডটা সেটা সবসময় কিসের কথা বলা হয়েছে? আপরাইটস এর কথা, যে নিচে বেশি থাকবে এবং ধীরে ধীরে উপরের দিকে কমতে থাকবে। ওকে, বাট ইন কেস আমি বললাম যে পন্ডের ক্ষেত্রে বা ইনল্যান্ড ওয়াটার ইকোসিস্টেমের ক্ষেত্রে এটা কিন্তু কখনো কখনো ইনভার্টেড হয়, যে নিচের দিকে কম কিন্তু উপরের দিকে বেশি। ওকে, নাও ম্যানুফ্যাকচার অফ বায়োমাস বাই অর্গানিজম দ্যাট ইট প্লান্টস। বলছে যে বায়োমাস ম্যানুফ্যাকচার করছে কে? অর্গানিজম, এবং সে কি করছে? প্লান্টসকেই অ্যাজ এ ফুড হিসেবে গ্রহণ করছে। তো এই ধরনের আমরা যে বায়োমাস যে ধরনের প্রোডাক্টিভিটি বা বায়োমাস প্রোডাক্টিভিটি সেগুলোকে আমরা সেকেন্ডারি প্রোডাক্টিভিটি বলে থাকি। ওকে, যে অর্গানিজম যখন বায়োমাস প্রডিউস করে বাই ইটিং প্ল্যান্ট, তো সেটাকে আমরা সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। নাও ইন ডিজাস্টার রিডাকশন and management, which of the following is a part of post disaster stage? ডিজাস্টার কমপ্লিট হওয়ার পর কোন স্টেজটা আসে? দেখো ভালনারেবিলিটি অ্যানালাইসিস এটা আসে না, কারণ এটা আমাদেরকে প্রথমে অ্যানালাইজ করতে হয়।
যেমন ধরো এটা একটা মাউন্টেন, ওকে, এটা হচ্ছে রোড, আর ধরো এখানে রয়েছে একটা বাড়ি, সিম্পলি ভেবে নাও যে এটা একটা বাড়ি। এখন যদি ল্যান্ডস্লাইড হয়, আর ধরো এখানেও একটা বাড়ি আছে, সো যদি ল্যান্ডস্লাইড হয় এই মাউন্টেন এরিয়া থেকে, তাহলে আমরা যদি ভলনারেবিলিটি অ্যানালাইসিস করি, তাহলে কি দেখবো যে এই বাড়িটা ভলনারেবিলিটি কিন্তু হায়ার, ওকে, আর এই বাড়িটার ভলনারেবিলিটি হচ্ছে লোয়ার। এই ভলনারেবিলিটি অ্যানালাইসিস আমরা কখন করবো? আগে, ল্যান্ডস্লাইডের আগে, যে ল্যান্ডস্লাইড হওয়ার প্রবণতা এখানে আছে আর এই বাড়িটা ভলনারেবল, তাহলে এখানে যারা আছে বসবাস করে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাও, তাদেরকে লো ভলনারেবল এরিয়া নিয়ে যাও। তো এটা আমরা আগে অ্যানালাইজ করবো। ডিজাস্টার প্রেডিকশন, ল্যান্ডস্লাইড আসতে পারবে কিনা, মানে আমি ল্যান্ডস্লাইডের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ল্যান্ডস্লাইড আসতে পারে কিনা, তার প্রবাবিলিটি আছে কিনা। ল্যান্ডস্লাইড কিসের উপর ডিপেন্ড করে? ম্যাক্সিমাম তো হচ্ছে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে ভাইব্রেশন, কোন একটা রোড সেখান থেকে গাড়ি যাচ্ছে, তো সেই ভাইব্রেশনে ল্যান্ডস্লাইডের প্রবণতা বাড়ে। সঙ্গে হচ্ছে ল্যান্ডস্লাইড আরো একটা ব্যাপার হচ্ছে ওয়েদারিং এন্ড ইরোশন, সেটাও হবে, এবং সঙ্গে হচ্ছে যদি রেনফল হয় হিউজ পরিমাণ, রেনফল হলে কি হয় যে ওভারহেড যে সমস্ত রক গুলো আছে সেগুলো ভারী হয়, এবং ওয়েদারিং প্রসেসও খুব দ্রুত চলে, কেমিক্যাল ওয়েদারিং, তখন ল্যান্ডস্লাইডের প্রবণতা বাড়ে। সো ডিজাস্টারের প্রেডিকশনও কিন্তু আমাদেরকে আগের কাজ। ডিজাস্টার ওয়ার্নিং, ডিজাস্টার আসতে চলেছে, এই ওয়ার্নিংও কিন্তু আমরা আগেই দেবো। বাট রিহ্যাবিলিটেশন, যে ডিজাস্টার হয়ে গেছে, প্রপার্টি ড্যামেজ হয়েছে, যাদের প্রপার্টি ছিল তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, অন্য জায়গায় আবার নিয়ে গিয়ে বসানো। ধরো এই বাড়িটা ডিউ টু ল্যান্ডস্লাইড হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, তখন এদেরকে সরিয়ে অন্য একটা জায়গায় যে আমি নিয়ে আসলাম, ওকে, অন্য জায়গায় নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের পরে তোমার রিহ্যাবিলিটেশন, মানে হচ্ছে পোস্ট ডিজাস্টার। তো রিহ্যাবিলিটেশন। নাও, which of the following measure represent perhaps the most sensitive parameter of the fitness of the social environment of the human life? বলছে যে সোশ্যাল এনভায়রনমেন্ট, কোন জায়গার সোশ্যাল এনভায়রনমেন্ট ভালো বা সোশ্যাল যে কি বলবো এনভায়রনমেন্টকে জাজ করার একটা হচ্ছে সবচেয়ে ভালো প্যারামিটার হচ্ছে ইনফ্যান্ট মোর্টালিটি রেট, ওকে, হচ্ছে ইনফ্যান্ট মোর্টালিটি রেট, যে কতজন বাচ্চা, আমরা জানি যে ইনফ্যান্ট মোর্টালিটি রেট কি, যে কতজন বাচ্চা তার 1 বছর বয়সের আগে মারা যাচ্ছে, ওকে। তোমরা যদি জানো বা শুনে থাকো গল্প আমাদের এদের কাছে, বড়দের কাছে, জানবে যে আগে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা, আগে আজ থেকে হয়তো 25 বছর 30 বছর আগে প্রচুর পরিমাণে বাচ্চা কিন্তু জন্ম হওয়ার পর কিন্তু মারা যেত। আজকে কিন্তু সেই রেটটা অনেক অংশই কমে গেছে, ওকে। তো আমরা সেইখান থেকে কিন্তু সোশ্যাল এনভায়রনমেন্টের যে আমাদের যে মোস্ট সেন্সিটিভ যে প্যারামিটার জাজ করার, সেটাকে আমরা ইনফ্যান্ট মোর্টালিটি রেট হিসেবে কিন্তু দেখতে পাই। নাও, who among the following the first use the term ecumen and non-ecumen to distinguish between inhabited and uninhabited portion of the earth surface? দেখো, ইকুমেন বলতে বোঝানো হয় যে সমস্ত এরিয়া গুলোতে প্রচুর পরিমাণে জনসংখ্যা থাকে, এক কথায়। আর নন ইকুমেন যেখানে মানে কি বলবো জনসংখ্যা অনেক কম বা মানুষের বসবাসের যে এটা প্রপোর্শন বা পরিমাণটা অনেক কম। সো এই ইকুমেন ওয়ার্ডটা কিন্তু প্রথম আমাদেরকে দিয়েছিল ইরাটোস্থেনিস। কে দিয়েছিল? ইরাটোস্থেনিস। এবং ইরাটোস্থেনিস কোথাকার ছিল? সে ছিল গ্রিকের। সো অ্যান্সার হচ্ছে গ্রিক। তোমরা মনে রাখবে ওয়ার্ল্ডে ইকুমেন এরিয়ার সংখ্যা হচ্ছে 60%। 60% ল্যান্ড অফ আর্থ সারফেস কে ইকুমেন ধরা হয়, আর 40% কে নন ইকুমেন ধরা হয়। ওকে, তারপর which of the following geographer famously stated that population is the point of reference
from which all the other elements are observed and derive significance and meaning. So এটা actually একটা fact based question. So তোমরা মনে রাখবে এখান থেকে এতটা এই স্টেটমেন্টটা কিন্তু থ্রি অর্থাৎ দেওয়া। ওকে, নাও which of the following does not represent function of town? দেখো টাউন কোনটা টাউনের ফাংশন নয় জিজ্ঞেস করা হয়েছে আমাদেরকে, নট। সো কালচার এন্ড রিক্রিয়েশন আমরা জানি যে টাউনে এখনো তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতায় দুর্গাপুজো কত বড় বড় করে হয়, মুম্বাই যদি দেখো গণেশ পুজো কত বড় করে হয়। সো আমরা তাহলে টাউনের সঙ্গে কিন্তু কালচার কিন্তু রিলেটেড। ওকে, ট্রান্সপোর্টেশন এটাও আমরা জানি, রিসোর্স এক্সট্রাকশন এটাও আমাদের টাউন এরিয়ার সঙ্গে যুক্ত। অনেক এরিয়াতে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, মানে বিশেষ করে যে সমস্ত জায়গায় রিসোর্স রয়েছে, এই না যে কোনো একটা জায়গায় রিসোর্স নেই তাও টাউন তৈরি হয়েছে তার মানে সেখানে রিসোর্স এক্সট্রাকশন হচ্ছে, সেরকম নয়। তুমি যদি ঝাড়খণ্ডের বেশিরভাগ সিটি দেখো, ধানবাদ, জামশেদপুর, তারপরে হচ্ছে তোমার রাঁচির কিছুটা অংশ, তাহলে দেখবে যে সেই সমস্ত এরিয়াতে রিসোর্স এক্সট্রাকশনও কিন্তু টাউনের ফাংশনের সঙ্গে রিলেটেড। বাট ফিশিং এন্ড ফার্মিং আমরা জানি যে এটা গ্রামের কাজ। ওকে, ম্যাক্সিমাম ফিশিং এবং ফার্মিং এই দুটো কিন্তু গ্রামে হয়। সো নট যেহেতু বলেছে, ট্রু হচ্ছে ফিশিং এন্ড ফার্মিং। নাও আইডেন্টিফাই দ্য ওয়ার্ল্ড leading country in export and imports of the commercial services in 2021 as per the World Trade Organization. World Trade Organization কবে ছিল ফরমেশন? 1995। ওকে, সো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ইয়ে অনুসারে ইম্পোর্ট এবং এক্সপোর্টে কোন কান্ট্রি 2021 এর ডেটা অনুযায়ী এতে রয়েছে লিডিং, সেটা হচ্ছে ইউএসএ। তোমরা যখন এবার এক্সাম দিতে যাবে অবশ্যই 2022 বা 2023 এর ডেটা পড়ে যাবে। নাও হুইচ অফ দ্য ফলোইং ইজ নট জিজ্ঞেস করেছেন। ওয়ান অফ দ্য ব্রড 5 সোসিও-ইকোনমিক থিমস ইন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম রয়েছে, বলছে যে তার মধ্যে 5টা ব্রড সোসিও-ইকোনমিক থিম নেওয়া হয়েছিল। ওকে, বাট সেটার মধ্যে এখানকার মধ্যে কোনটা সেই গ্রুপের মধ্যে পড়ে না। সো হেলথ অ্যান্ড নিউট্রিশন এটা পড়ে, ফিনান্সিয়াল সেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এটাও পড়ে, বেসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এটাও পড়ে। বাট ইম্পোর্ট সাবস্টিটিউশন অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন, ওকে, এই দুটো কিন্তু আমাদের সোসিও ইকোনমিক এর মধ্যে থিমস এর মধ্যে কিন্তু পড়ে না, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের মধ্যে। ওকে, নাও হুইচ অফ দ্য ফলোইং highlighted that an area is poor because it is poor? এটা আমরা সবাই জানি, মিডলের কনসেপ্ট। কত সালে? 1967, কিউমুলেটিভ পজিশন থিওরি। এর সঙ্গে কি কি রিলেটেড? স্প্রেড এফেক্ট এন্ড ব্যাকওয়াশ এফেক্ট। নাও in which country magnetite ores are mined at Kiruna and Gallivare? এটা ফ্যাক্ট বেস কোশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে সুইডেন। দেখো ফ্যাক্ট বেস কোশ্চেন এখানে বোঝানোর কিছু নেই, এগুলো তোমাদেরকেই কিন্তু এগুলো জাস্ট দেখে নেবে। এই সমস্ত জানবে যে এই সমস্ত যে রিসোর্সের কোশ্চেন, কোন মিনারেলস কোথায় আছে, সেটা ইন্ডিয়ান জিওগ্রাফি হোক বা ওয়ার্ল্ড জিওগ্রাফি হোক, একটা বা দুটো আসবে। তোমরা চাইলে সেটাকে ইগনোরও করতে পারো, মানে পড়া থেকে প্রচুর পড়তে পারো। এখন বিশেষ করে মেজর গুলো তো দিচ্ছে না, ম্যাক্সিমামই মাইনর গুলো দিচ্ছে তোমরা যদি দেখো। সো তোমরা চাইলে এটাকে ইগনোর করতে পারো, অন্য জায়গায় ফোকাস করতে পারো, আর চাইলে যেগুলো PYQ এখন পর্যন্ত এসেছে সেগুলো তোমরা পড়ে যেতে পারো, যাতে তোমাদের যদি আসে PYQ এর মধ্যে থেকে তাহলে যাতে
তোমাদের কোনো প্রবলেম নয়, অন্তত সেই অ্যান্সারটা যাতে করে আসতে পারো। নাও, in 2021, which country was the leading steel producer and exporter in the world? That is China. এটাও দেখো ফ্যাক্ট বেস কোশ্চেন। টেকনোপলিস, সিলিকন ফরেস্ট and the Silicon Valley are located near which city respectively? Sao Paulo and Seattle. এটাও ফ্যাক্ট বেস, মনে রাখবে। Identify the city from the following where the 27th meeting of the conference of the parties took place. দেখো কনফারেন্স অফ দ্য পার্টিস এর যতগুলো মিটিং হয়েছে, মেন যেমন ফার্স্ট বার্লিনে হয়েছিল, থার্ড যেটা সেটা কিয়োটোতে হয়েছিল, যেখান থেকে কিয়োটো প্রোটোকল আসে। 8 নম্বর কপ যেটা ইন্ডিয়া হয়েছিল 2002, আর না 2002, ঠিক আছে। তারপরে হচ্ছে কপ তোমার হচ্ছে 21 প্যারিস এগ্রিমেন্ট। তারপরে হচ্ছে কপ 27 রিসেন্টলি যেটা এতে হলো আমাদের ইজিপ্টে। কপ 26 হয়েছিল গ্লাসগোতে। এইরকম ভাবে আমাদের যতগুলো কনফারেন্স অফ দ্য পার্টিস বা কপ হয়েছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে, মেজর যেগুলো কোথায় কোথায় হয়েছে। ওকে, শুধু একটা মনে রাখলেই হবে না যে নেক্সট কবে হবে কোনটা এবার হয়েছে সেটাই নয়, টোটাল মেজর যেগুলো আছে 1, 3, 8, 15, তারপরে তোমার 21 থেকে সবগুলো 21, 22, 23, 24, 25, 26, 27 এবং 28 কোথায় হবে সেটাও তোমরা পড়বে। সো এটা ইজিপ্টে হয়েছিল এবং যে সিটিটা সেটার নাম হচ্ছে শারাম আল শেখ। নাও তার আগেরটা 26 হয়েছিল গ্লাসগো, যেখানে ইন্ডিয়া কি দিয়েছিল, মোদি, প্রাইম মিনিস্টার মোদি কি দিয়েছিল সেখানে 5 অমৃত তত্ত্ব। এটাও খুব ইম্পর্টেন্ট ফার্স্ট পেপারের, 5 অমৃত তত্ত্ব ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে। অ্যাকর্ডিং টু 5 অমৃত তত্ত্ব কি বলা হয়েছিল যে ইন্ডিয়া নেট জিরো প্রাপ্ত করবে 2070 পর্যন্ত। এগুলো 5টা এরকম আছে যে 45% হচ্ছে রিনিউয়েবল এনার্জি, 50% এ ব্লা ব্লা, এগুলো আছে, এগুলো পড়বে। আর আরো একটা তার সঙ্গে কনক্লুড করেছিল যে 2023 পর্যন্ত ইন্ডিয়ান রেলওয়ে নেট জিরো প্রাপ্ত করে নেবে, মানে অ্যাচিভ করবে। ওকে, এই ছোট ছোট ডিটেলস গুলো কিন্তু পড়বে, কারণ ফার্স্ট পেপারের কোশ্চেন কিন্তু এখন এইভাবে হচ্ছে। সেকেন্ড পেপার পড়ছো মানে এই নয় যে ফার্স্ট পেপারের গুরুত্ব দিতে হবে না। নাও কনসিডারিং দ্য ফুড সিকিউরিটি, ফুড সিকিউরিটি অনুযায়ী অ্যারেঞ্জ করতে বলেছে যে আন্ডার নারিশ কিসের ডিসেন্ডিং অর্ডারে, যে কোন বেশি থেকে কম। ওকে, এটাও কি বলবো ফ্যাক্ট বেস কোশ্চেন। অ্যান্সার হচ্ছে 2। সবচেয়ে হচ্ছে আন্ডার নারিশের মধ্যে পড়ে হচ্ছে ইস্টার্ন আফ্রিকা, তারপরে হচ্ছে আমাদের সাব সাহারা, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন, তারপরে হচ্ছে নর্দার্ন। নাও which of the following books are written by Alfred থায়ার মাহানা? মাহান কোথাও লেখা থাকবে, কোথাও মাহানা লেখা থাকে। আমরা জানি যে সি পাওয়ারের কথা মাহানা কিন্তু বলেছিল, বাট এখানে আমাদেরকে বই কিন্তু 4টের কথা বলা আছে। এই 4টের মধ্যে 3টে হচ্ছে মাহানা লেখা, লাইফ অফ নেলসন and the influence of sea power upon the French Revolution and Empire, but geographical pivot of history এটা কিন্তু ম্যাকিন্ডারের লেখা। So correct answer is A, B and C. Now এটা হচ্ছে fact based question, which of the following country is not considered as a nation state? Okay, 26, that is Belgium. Nation state কি আমরা জানি যে নেশন হচ্ছে একটা কালচারাল এন্টিটি আর স্টেট হচ্ছে পলিটিক্যাল এন্টিটি। সো যখন কোনো কালচারাল এন্টিটি গুলো এক জায়গায় হয়ে কোন একটা স্টেটের ফরমেশন করে তখন সেটাকে আমরা কালচারাল নেশন স্টেট বলি। ওকে, কালচার কি করবে, ইনফ্লুয়েন্স করবে টু ফরমেশন অ্যাট স্টেট, সেটাকে আমরা তোমরা দেখতে পাচ্ছ। নেশন স্টেট ইজ এ পলিটিক্যাল ইউনিট ওয়্যার দ্য স্টেট a centralized political organization ruling over the population within territory and the nation, a community based, a common identity and কনগ্রুয়েন্ট। সো সেটাই বলতে চাইছি এখানে যে কোনো একটা পার্টিকুলার জায়গার বা পার্টিকুলার এরিয়ার বা রিজিয়নের
কালচারাল এন্টিটি গুলো এক জায়গায় হয়ে যখন কোন একটা স্টেট ফরমেশনে ইয়ে করবে, স্টেটকে ফরমেশন করবে, তখনই সেটাকে নেশন স্টেট বলা হয়, যার মধ্যে বেলজিয়াম পড়ে না। নাও identify the scholar who laid the foundation of the dichotomy of systematic and regional geography. আমরা সবাই জানি, that is Verenius. Now, who was author 17th volume of geographical treatise? এটা হচ্ছে আমাদের স্ট্রাবো। স্ট্রাবোর আরো আছে হিস্টোরিক্যাল মেমোরিজ, সেটা হচ্ছে স্ট্রাবোর লেখা। স্ট্রাবোকে কি বলা হতো? ফার্স্ট রিজিওনাল জিওগ্রাফার। ওকে, রোমান কিন্তু স্ট্রাবো। Now, the scientific observation about size, shape, and the circumferences of the earth were made by the Eratosthenes. আমরা জানি যে circumferences of the earth যেটা ফার্স্ট মেজার করেছিল কে? ইরাটোস্থেনিস। এবং সেটাকে কত মেজার করেছিল? আই থিঙ্ক 25,000 মাইল। ওকে, 25,000 মাইল, এবং যেটা কিন্তু ছিল হাইলি অ্যাকুরেট। ওকে, এবং ইরাটোস্থেনিস আরো কি করেছিল? এর কন্ট্রিবিউশন এক্ষুনি কিছুক্ষণ আগে বললাম যে ইকুমেন যে ওয়ার্ড, সেটা কিন্তু ফার্স্ট ইরাটোস্থেনিস দিয়েছিল। ওকে, সো বলছে যে আর্থ মেড বাই দ্য ইরাটোস্থেনিস এন্ড হিপারকাস কি করেছিল? আর্থকে 360 ডিগ্রিতে ভাগ করেছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দুটো প্রজেকশনের ইয়ে দিয়েছিল, সেটা হচ্ছে স্টিওগ্রাফিক এন্ড অর্থোমরফিক প্রজেকশন। ওকে, হিপারকাস। এবং আরো একটা যে ইয়ে ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিল, সেটা হচ্ছে, সেটার নাম কি? যেটা হিপারকাসের ইনস্ট্রুমেন্টের নাম কে বলো? বলো কেউ। ফার্স্ট যে ইনস্ট্রুমেন্ট হিপারকাস ইউজ করেছিল সেটার নাম কি ছিল? অ্যাস্ট্রোলেব। ওকে, আর নোমন যেটা, নোমন, এই নোমনটা কে দিয়েছিল প্রথম? অ্যাকচুয়ালি নোমানের যে ফাউন্ডার বা যেটা বানিয়েছিল প্রথম, আর সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড এর সঙ্গে অ্যানেক্সিমেন্ডার, বাট সেটাকে ইউজ করেছিল টু ড্র ওয়ার্ল্ড ম্যাপ অর টু মেজার দ্য সার্কামফারেন্সেস অফ দ্য আর্থ, সেটা হচ্ছে আমাদের এরাটোস্থেনিস। ওকে, বানিয়েছিল কে? বললাম অ্যানেক্সিমেন্ডার, বাট ইউজ করেছিল এরাটোস্থেনিস। না, আর এখানকার অ্যান্সার হুইচ প্লেস, কোন প্লেসের উপরে তারা এই সমস্ত যে সাইন্টিফিক অবজারভেশন গুলো কোন প্লেসের উপর করেছিল? সেটা হচ্ছে আলেকজান্ড্রিয়া। এরাটোস্থেনিস এন্ড হিপারকাস বোথ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হিউম্যানিস্টিক জিওগ্রাফার? হিউম্যানিস্টিক জিওগ্রাফার আমরা জানি হিউম্যানিস্টিক স্কুল অফ থটের যে ধরা হয়, সেটা হচ্ছে ওয়াইফতুনকে। তাহলে এ হচ্ছে হিপারকাস, দেখো নট বলেছে, সেটা অ্যান্সার কিন্তু একটু নয়। সো এও একজন হিউম্যানিস্টিক জিওগ্রাফার, ক্রিকও একজন হিউম্যানিস্টিক জিওগ্রাফার, আর ক্রোপটকিন এও কিন্তু একজন হিউম্যানিস্টিক জিওগ্রাফার, বাট স্ট্রাবো ইজ নট এ হিউম্যানিস্টিক জিওগ্রাফার, এ হচ্ছে একজন রিজিওনাল জিওগ্রাফার। রিজিওনাল কেন রিজিওনাল? আমরা এক্ষুনি পড়লাম যে স্ট্রাবোকে ফাদার অফ রিজিওনাল জিওগ্রাফার বলা হয়। ওকে, নাও the actual labor productivity of farm was compared with what could have been achieved under optimizing decision making by the farmer acting as a rational economic person. Which of the following geographer conducted this study? দেখো এটাও কিন্তু একটা ফ্যাক্ট বেস কোশ্চেন, মনে রাখবে যে কি স্টেটমেন্টটা কি দিচ্ছে, ঠিক আছে? এবং এই স্টেটমেন্টটার সঙ্গে রিলেটেড হচ্ছে ওয়ালপট। ওকে, নাও the productivity of rice in Punjab depends upon the availability of irrigation. Which type of relationship of a system explained
বাই দ্য অ্যাবাভ স্টেটমেন্ট। এই অ্যাবাভ স্টেটমেন্টটা যে পাঞ্জাবের যে রাইস কাল্টিভেশন বা রাইসের যে প্রোডাক্টিভিটি সেটা ইরিগেশনের উপর ডিপেন্ড করে, এটা কি ধরনের রিলেশনের কথা বলছে? তো এটা হচ্ছে সিরিজ রিলেশন। দেখো এখানে আমি দিয়েছি সিরিজ রিলেশন কি, it is the simplest irreversible cause and effect relation between the different element। যেমন বলে দিয়েছে এক্সাম্পল হচ্ছে বিটুইন ক্রপ প্রোডাক্টিভিটি অ্যান্ড ইরিগেশন। সো ক্রপ প্রোডাক্টিভিটি অ্যান্ড ইরিগেশনের মধ্যে কি সিরিজ রিলেশন। দেখো এখানে একটা ওয়ার্ড ইউজ করেছে ইররিভার্সিবল। ইররিভার্সিবল মানে এটা রিভার্স হতে পারে না। যেমন ইরিগেশনের উপর the productivity of rice depend করে, but the productivity of rice এর উপর কিন্তু ইরিগেশন ডিপেন্ড করে না। বোঝা গেছে? তাহলে একটা হচ্ছে ডিপেন্ডেবল ভেরিয়েবল আর একটা হচ্ছে ইনডিপেন্ডেবল ভেরিয়েবল। এখানে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, সেটা হচ্ছে ইরিগেশন। ওকে, ইরিগেশন। আর প্রোডাক্টিভিটি হচ্ছে ডিপেন্ডেবল ভেরিয়েবল। কার উপরে ডিপেন্ড করছে? ইরিগেশনের উপর। বাট প্রোডাক্টিভিটির উপর কিন্তু ইরিগেশন ডিপেন্ড করছে না। সো এই ইররিভার্সিবল রিলেশনকে আমরা সিরিজ রিলেশন বলি। প্যারালাল রিলেশন কি, যে এটা হচ্ছে রিভার্সিবল হবে, যে কোনো একটা রিলেশন যেখানে দুটো ভেরিয়েবল থাকবে একে অপরের উপর ডিপেন্ড করবে। ওকে, তো সেটাকে আমরা কি বলবো? প্যারালাল রিলেশন। সেরকম ভাবে ফিডব্যাক রিলেশনও রয়েছে। ওকে, ফিডব্যাক রিলেশন কি, ইট ইজ এ সিচুয়েশন ইন হুইচ অন এলিমেন্ট ইনফ্লুয়েন্স ইটসেলফ। বলছে একটা এলিমেন্ট থাকবে যে নিজেই নিজেকে ইনফ্লুয়েন্স করবে। ওকে, যেমন কোন একটা আমরা ক্রপ এতে লাগালাম জমিতে, সেই ক্রপটা কি করছে? জমির যে নাইট্রোজেনের পরিমাণ সেটাকে বাড়াতে সাহায্য করছে। তাহলে সে কি করছে? নিজেই নিজেকে ইনফ্লুয়েন্স করছে। ওকে, বাই গিভিং নাইট্রোজেন টু দ্য সয়েল। সো এটা হচ্ছে ফিডব্যাক রিলেশন। সো দেখো তোমাদেরকে এই এক্সামে দিয়েছিল সিরিজ রিলেশন, এর মানে হয়তো পরের এক্সামে প্যারালাল রিলেশন দিতে পারে, ফিডব্যাক রিলেশনও দিতে পারে, কমপ্লেক্স কম্পাউন্ড রিলেশনও দিতে পারে। সো তোমাদের এই সবগুলোই কিন্তু সেইভাবে পড়া কিন্তু জরুরি। নাও, which one of the following set of book and author is wrongly matched? আমরা জানি হিউম্যান জিওগ্রাফি ওয়েলফেয়ার অ্যাপ্রোচ ডিএম স্মিথের লেখা, র্যাডিক্যাল জিওগ্রাফি হার্ভে অ্যান্ড পিট, and a geographical introduction to history এটা হচ্ছে লে ফেব্রের লেখা। বাট জিওগ্রাফি এন্ড জিওগ্রাফার্স হার্ভের নয়। সো দিস ইজ রং। কেন রং জিজ্ঞেস করেছে আমাদের? সো রং জিজ্ঞেস করায় অ্যান্সার কিন্তু 2, বাট বাকিগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু। হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং information is used in all ultimate metric frequency graph. So altimetric frequency graph কি? আগে দেখো সেটা। altimetric frequency graph or curve involves the computation of frequency of occurrence of a height above the sea level and plotting the graph paper. So height of the sea level আমরা দেখো, আমরা height of the sea level কোন একটা জায়গা সেটা কন্ট্রোল লাইনের সঙ্গেও দেখাই, কন্ট্রোল লাইনের সাহায্যে দেখাই। বাট আমরা যখন কোনো কিছু প্লটিং করার কথা বলছি, ঠিক আছে, স্পট হাইট কি করে? অ্যাকচুয়াল হাইটটা দেখায়। ধরো কোনো একটা জায়গায় এইভাবে এগিয়ে যাচ্ছে, কন্ট্রোল লাইন, দুটো কন্ট্রোল লাইন, তার মাঝে হঠাৎ করে একটা স্পট হাইট দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমরা কি করি? যে অ্যাকচুয়াল যে হাইট এই জায়গাটার সেটা কিন্তু আমরা প্লট করতে পারি। এখানে প্লটিং এর কথা বলেছে, ভালো করে দেখো, প্লটিং। সেই কারণে এটা হচ্ছে আমাদের স্পট হাইটের সঙ্গে রিলেটেড। নাও, হুইচ টাইপ অফ ম্যাপস আর কল্ড কার্টোগ্রামস? কার্টোগ্রামস এর মধ্যে কোনটা, কোন স্টেটমেন্টটা কার্টোগ্রামস এর কথা বলছে? তো সেটা হচ্ছে অপশন নাম্বার 3, ম্যাপ অন হুইচ diagrams and graphs are superimposed to show the special distribution of data। যেখানে কি করা হবে? ডায়াগ্রামস কে এবং গ্রাফস দুটোকে সুপার ইম্পোজ করা হবে একটা ম্যাপের মধ্যে, এবং the special distribution of data, ডেটার যে ডিস্ট্রিবিউশন সেটাকে দেখানো হবে। তো সেটা হচ্ছে কার্টোগ্রামস, বাকিগুলো কিন্তু নয়।
map in which the very minute details about the very small area like the small and town are given, এগুলো কার্টোগ্রামস এর মধ্যে পড়ে। মিলিয়ন শিট অফ দ্য সার্ভে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের টোপোগ্রাফিক্যাল শিট। এক কথায় 1:50,000 থেকে স্টার্ট হয়ে 1:2,50,000 পর্যন্ত হয়ে থাকে। না, এটা দেখো, which of the following Indian language group match correctly with its speech area? আমাদেরকে স্পিচ এরিয়া জিজ্ঞেস করা হয়েছে, যেটা ম্যাচ কারেক্টলি। ওকে, দেখো তো এখানে হচ্ছে 36 হচ্ছে আমাদের নর্থ দ্রাবিড়িয়ান। দ্রাবিড়িয়ান আমরা জানি যে এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা মেনলি সাউথ ইন্ডিয়ার সঙ্গে রিলেটেড, বাট নর্থ যে দ্রাবিড়িয়ান কিছুটা অংশ উড়িষ্যার মধ্যে রয়েছে। মুন্ডা ল্যাঙ্গুয়েজ আমরা জানি, এর সঙ্গে হচ্ছে সাঁওতালি যে ল্যাঙ্গুয়েজ, সেটা মুন্ডা ল্যাঙ্গুয়েজের সঙ্গে রিলেটেড, যেটা জম্মু কাশ্মীরে দেখা যায় না, আর বাকিগুলো নয়। So correct answer is 1. Now, which one of the following pair is wrongly matched? আবার জিজ্ঞেস করেছে wrongly matched। ওকে, দেখো সেনকোটা পাস, তৃণমূল ভ্যালি, মানে এটা হচ্ছে কেরালার একটা অংশ, সেনকোটা পাস। পালঘাট গ্যাপ কোয়েম্বাটোর, এটা হচ্ছে আমাদের কেরালা অ্যান্ড তামিলনাড়ুর মধ্যে, যেহেতু পালঘাট গ্যাপ আছে, এটা কোয়েম্বাটোরকে সঙ্গে কানেক্ট হয়। এই গ্যাপটা সম্বন্ধে আমার জানা নেই, ঠিক আছে, বাট এটা ট্রু, কেননা ফলস হচ্ছে আমাদের 4। ফলঘাট গ্যাপের সঙ্গে আহমেদাবাদ দিয়েছে, আর আহমেদাবাদ কোথায় আছে? গুজরাটে। ওকে, বাট ফলঘাট গ্যাপ আমরা কোথায় জানি, কোথায় আছে? মহারাষ্ট্র। ওকে, ওয়েস্টার্ন ঘাটের দিকে। সো ফলঘাটের গ্যাপের সঙ্গে আহমেদাবাদের যে হওয়ার কানেকশন কিন্তু কোনোভাবেই নেই। সো এখানে রংলি ম্যাচ হচ্ছে ফলঘাট গ্যাপ। ফলঘাট কার কার সঙ্গে আছে? ভোরঘাট, ফলঘাট সম্ভবত রয়েছে মুম্বাই এন্ড পুনে। ওকে, এটা কার কার মধ্যে আছে? মুম্বাই এন্ড পুনে। মুম্বাই পুনে আর মুম্বাই নাসিক, একটু দেখে নেবে। আমার মনে হচ্ছে ফলঘাট, ভোরঘাট এন্ড পালঘাট, আই থিঙ্ক এটাই হবে, মুম্বাই টু নাসিক। ওকে, বাট আহমেদাবাদ নয়। Now, which of the following set of the multi-purpose project and associated liver হয়েছে, এটা যদিও এটা রিভার হবে, রিভার হবে, রিভার ইজ wrongly matched। তো এটা হচ্ছে মাতাতিলা বানাস রিভার। মাতাতিলা বানাস রিভারের সঙ্গে নয়, বেতুয়া রিভারের সঙ্গে অ্যাসোসিয়েট। ওকে, বেতুয়া রিভারের সঙ্গে অ্যাসোসিয়েট না। বানসাগর সোন রিভার, আমরা জানি যে বানসাগর হচ্ছে সোন রিভারের উপর, এবং বানসাগর হচ্ছে 3টে স্টেটের যৌথ প্রজেক্ট। ওকে, ইউপি প্লাস বিহার আর এমপি। এই 3টে স্টেটের যৌথ প্রজেক্ট হচ্ছে বানসাগর প্রজেক্ট। উকাই আমরা তাপি রিভারের উপর রয়েছে, এটাও জানি, এটা ট্রু, বাট রং হচ্ছে এ বা 1। Now, which of the following region lies in the lowest seismic zone in India? Lowest seismic zone of India, তোমরা যদি ইন্ডিয়ান জোনের ম্যাপ দেখো, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাবে যে বুন্দেলখণ্ড রিজিয়ন এদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট সিসমিক জোনে রয়েছে, এবং সেটা হচ্ছে 2। ওকে, বুন্দেলখণ্ড রিজিয়ন, ইন্ডিয়া সিসমিক জোন, এগুলো না ম্যাপ দেখে পড়বে, ইন্ডিয়া সিসমিক জোনের ম্যাপ দেখবে এবং তার সঙ্গে অ্যাসোসিয়েট করাবে। নাও, which of the following set is wrongly matched? বলছে এর মধ্যে কি wrongly matched? কালবৈশাখী ওয়েস্ট বেঙ্গল, ট্রু।
চেরি ব্লুজুম অন্ধ্র প্রদেশ ফলস, ম্যাঙ্গো শাওয়ার কর্ণাটকা ট্রু, বদই ছিল আসাম ট্রু। So 2 is the correct answer. In which of the layer temperature decrease with altitude? তো আমরা জানি যে থার্মোস্ফিয়ার নয়, কেননা থার্মোস্ফিয়ারে with the increasing height temperature also increases. Okay, at the upper layer of the thermosphere temperature কত পৌঁছে যায়? এটা তো ইনক্রিজ হয় at the upper layer of thermosphere temperature I think 640 ডিগ্রি maybe, I'm not sure. Now ট্রপোস্ফিয়ার, আমরা ট্রপোস্ফিয়ারে জানি যে টেম্পারেচার ডিক্রিজ হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে ডিক্রিজ হয় না, কেননা স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের কনসেন্ট্রেশন আছে, সেহেতু ডিউ টু কনসেন্ট্রেশন অফ ওজোন টেম্পারেচার কিন্তু রাইজ হয় in case of stratosphere, but mesosphere again temperature decreases. So B and C is the correct answer. Now, in which of the following are the aquatic ecosystem? Aquatic ecosystem মানে হচ্ছে যেখানে ওয়াটার অ্যাসোসিয়েটেড ইকোসিস্টেম থাকবে, not grassland, not forest. So wetland and delta. So B and C. 3 is the correct answer. Okay. Which of the following are example of the chemical weathering? The chemical weathering এর কথা বলছে movement of the rock along the fracture. Rock fracture হওয়ার পর ধরো এখান থেকে ফ্র্যাকচার হলো, তারপরে এর যে মুভমেন্ট, এটা কেমিক্যাল ওয়েদারিং এর সঙ্গে রিলেটেড সেটা জিজ্ঞেস করা হচ্ছে, বাট নট, এটা ফিজিক্যাল ওয়েদারিং এর সঙ্গে রিলেটেড। ওকে, মুভমেন্ট অফ fractured rock. So this is false. Rusting of iron. Rusting of iron মানে হচ্ছে আয়রনে মরিচা পড়া, মানে ওইরকম টাইপের বলতে পারি। সো আমরা লোহায় যে মরিচা পড়ে সেটাকে আমরা কেমিক্যাল কনসেন্ট্রেশন বা কেমিক্যাল যে ওয়েদারিং সেটার সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারি। ব্রেকিং অফ ফেলস্পার ইনটু ক্লে, ফেলস্পার যে মিনারেল রয়েছে সেটা ক্লেতে পরিণত হবে ডিউ টু কেমিক্যাল ওয়েদারিং। ইয়েস, অ্যাবসলিউটলি ট্রু। কেননা ফেলস্পারের সঙ্গে যদি কোনো কেমিক্যাল কম্পোজিশন বা কোনো মিনারেলস হয়তো মিক্স হলো বা ওয়াটারের অ্যাডিশন হলো, ফলে সেটা কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে ক্লেতে পরিণত হলো। সো ব্রেকিং ফেলস্পার টু ক্লে, অ্যাবসলিউটলি ট্রু। অ্যাসিড অ্যাকশন, অ্যাবসলিউটলি ট্রু। কারণ অ্যাসিড অ্যাকশন আমরা কোথায় দেখতে পাই? কাস্ট রিজিয়ন। ওকে, যখন রেনফলের সঙ্গে বা রেন ওয়াটারের সঙ্গে আমাদের যে অ্যাটমসফিয়ারিক যে ইয়ে রয়েছে কার্বন ডাই অক্সাইড, সেটা কিন্তু কি হয়? যোগ হয় এবং অ্যাসিড অ্যাকশন কিন্তু দেখা যায়। সলিউশন যে প্রসেস এক কথায় সেটা কিন্তু হয়। সো বি, সি এন্ড ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট অ্যারোসোলস? এটা খুব ভালো করে পড়বে, কেননা অ্যারোসোলস কিন্তু তোমাদের ফার্স্ট পেপারের এর সঙ্গে কি বলে এনভায়রনমেন্টাল যে চ্যাপ্টার রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। Aerosols include sea salt, fine soil, smoke, pollutant, and soot. Okay, sea salt, fine soil, মানে এক কথায় ধূলিকণা, fine soil, smoke, pollen, and soot. দেখো soot আবার ভালো করে পড়বে, soot কি জিনিস? ওকে, ডাবল ওটি, soot। এই soot হচ্ছে, বলছে শুট কাকে বলে? এক কথায় তোমরা ভালোভাবে বুঝলে এটা বুঝবে যে ছাই, এক কথা আমরা যে বাংলা ভাষায় ছাই বুঝি, সেটা যদি কমপ্লিট বার্ন না হয়, আমরা কোনো কিছু একটা জিনিস পোড়াচ্ছি আগুনে, তো সেটা যদি কমপ্লিট বার্ন না হওয়া অবস্থায় যদি অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট থাকে, তখন সেটাকে আমরা শুট বলি। ওকে, ইনকমপ্লিট মানে এক কথায় আমরা বলবো যে এক কথায় ইনকমপ্লিট বার্ন মেটেরিয়ালস আমরা বলতে পারো। ওকে, নাও
তো সেটা হচ্ছে শুট। সো অ্যারোসলস কিন্তু এই সবগুলোকে ইনক্লুড করেই তৈরি হয়। অ্যারোসলস কিছুই না, অ্যারোসলস হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা লেয়ার উইদিন অ্যাটমসফিয়ার, ঠিক আছে, যেগুলো পলিউট্যান্ট এই ধরনের ডিফারেন্ট যে সমস্ত ইয়েগুলো রয়েছে, সি সল্ট, ফাইন স্মোক এও নিয়ে, সেগুলো কিন্তু একটা জায়গায় গিয়ে অ্যাটমসফিয়ারে ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু জমা হয়। ওকে, এবং একটা লেয়ার তৈরি করে যে কি করে সানলাইটকে ইনকামিং সোলার রেডিয়েশনেও বাধা দেয়। একটা ইনকামিং সোলার রেডিয়েশনে দেখতে পাচ্ছ এখানে অ্যালবেটো হচ্ছে, আউটগোয়িং যে রেডিয়েশন সেটাও কিন্তু এর দ্বারা বাধাপ্রাপ্ত হয়, যে যেতে গেল ডিউ টু অ্যারোসেল লেয়ার, এটা আবার বাধাপ্রাপ্ত হয়ে নিচে ফিরে আসলো। এর রেজাল্ট স্বরূপ কি হবে, আমাদের আর্থের যে অ্যাভারেজ টেম্পারেচার, ওকে, সেটা কিন্তু রাইজ হবে ডিউ টু অ্যারোসেল লেয়ার, কারণ এই আউটগোয়িং যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন সেটা কিন্তু যেতে দিচ্ছে না। এর ফলে আমাদের যে আর্থের যে হিট বাজেট, যে যতটা আসে ততটা আবার ফিরে যায় অ্যাট নাইট, সেটা কিন্তু আর ঘটছে না। সো ওভারঅল যে টেম্পারেচার রয়েছে আর্থে সেটা কিন্তু বাড়ছে। নাও অ্যারোসল ইন দ্য এয়ার কন্ট্রিবিউট টু দ্য ভেরিয়াস hues of red and orange at sunrise and sunset. Okay, বলছে যে রেড অ্যান্ড অরেঞ্জ সানরাইজ অ্যান্ড সানসেটের সময় কিন্তু আমাদের অ্যারোসেলের যে কন্ট্রিবিউশন যে রয়েছে, যে সানসেট এবং সানরাইজের যে সময় যে কালারের যে চেঞ্জ আমরা দেখতে পাই, যে ধুন্দলা যে ভাবটা আমরা লক্ষ্য করি যখন সানরাইজ বা সানসেট হয়, এক কথায় অ্যাটমসফিয়ারিক যে ক্লিয়ারিটিটা না থাকা, ওকে, তো সেইটা কিন্তু আমাদের এর সঙ্গে যুক্ত, মানে অ্যারোসেলসের সঙ্গে যুক্ত, এটাও ট্রু। তারপরে দেখো বলছে দ্য কনসেন্ট্রেশন অফ অ্যারোসেল ইজ ম্যাক্সিমাম ইন মেসোস্ফিয়ার। আমরা এক্ষুনি বললাম যে এটা কোথায় থাকে, নট মেসোস্ফিয়ার, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, টি টি আর ট্রপোস্ফিয়ার। সো এটা হচ্ছে রং। নাও অ্যারোসেলস অ্যাক্ট এজ এ সারফেস অন হুইচ দ্য ওয়াটার ভেপার কন্ডেন্স। ওয়াটার ভেপার কন্ডেন্স মানে কি, যে ওয়াটার ভেপার মেঘ ফরমেশনের জন্য বা ক্লাউড ফরমেশনের জন্য কি দরকার, একটা সারফেস দরকার, যেটাকে আমরা হাইড্রোস্কোপিক নিউক্লি বলি, বা ডিফারেন্ট ইয়ে দরকার আমাদের, ফাইন মেটেরিয়ালস বা যে ইয়ে কি বলবো স্যান্ড পার্টিকেলস, এগুলো কিন্তু দরকার, যার উপরে আমাদের যে ওয়াটার ড্রপলেট গুলো রয়েছে অ্যাটমসফিয়ারে, তার উপরে মানে কি বলবো কন্ডেন্স হয়ে বা জমে ক্লাউড ফরমেশন হবে। তো সেটা কিন্তু অ্যারোসলস কিন্তু আমাদের ক্লাউড ফরমেশনে বা ওয়াটার ভেপারকে কন্ডেন্সেশনে হেল্প করে। এটা হচ্ছে অ্যাবসলিউটলি ট্রু। সো A, B and D is the correct answer. Now, which of the following statement are not true about special analysis? স্পেশাল অ্যানালাইসিস আমরা জানি যে দুই ধরনের অ্যানালাইসিস আছে আমাদের, একটা হচ্ছে স্পেশাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে নন স্পেশাল অ্যানালাইসিস। স্পেশাল অ্যানালাইসিস আমাদের কিছুর সঙ্গে যুক্ত লোকেশনাল অ্যানালাইসিস। কোনো একটা পার্টিকুলার থিম বা কোনো একটা পার্টিকুলার ফিনোমিনাকে যখন আমরা লোকেশনাল অ্যানালাইজ করি, যে কোথায় ঘটছে, আর্থ সারফেসের কোথায় ঘটছে একটা পার্টিকুলার ফিনোমিনা, এটা আর্থ বা আর্থের যে টু ডাইমেনশনাল ম্যাপ, এটা পার্টিকুলার কোন লোকেশনের মধ্যে এই পার্টিকুলার ফিনোমিনাটা ঘটছে, সেই ধরনের স্টাডি যখন আমরা করি তখন সেটাকে আমরা স্পেশাল অ্যানালাইসিস বলি। তো এটা ট্রু। নাও বলছে ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিলোসফি অফ পজিটিভিজম। ওকে, সো এইটা হচ্ছে ফলস, নট ট্রু বলেছে। ওকে, সো এটা হচ্ছে ফলস, কেননা স্পেশাল অ্যানালাইসিস, পজিটিভিজম মানে কি, পজিটিভিজম মানে হচ্ছে সায়েন্টিফিক অ্যানালাইসিস। এক কথায় আমরা যখন কোনো একটা কিছুকে সায়েন্টিফিক ওয়েতে ভেরিফাই করি বা এই ধরনের ভেরিফিকেশন যে ফিলোসফিক্যাল কনসেপ্টের কথা বলে, সেটা হচ্ছে পজিটিভিজমের সঙ্গে রিলেটেড। ওকে, তোমরা দেখবে যে সমস্ত কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস রয়েছে, নট কোয়ালিটেটিভ, আমি কোয়ান্টিটেটিভ এর কথা বলছি,
সো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস সেগুলো কিন্তু সব পজিটিভিজমের মধ্যে পড়ে, এবং পজিটিভিজম অলওয়েজ সায়েন্টিফিক বিলিফ এবং ভেরিফিকেশনের কথা বলে। সায়েন্টিফিক্যালি ভেরিফাই হবে তবেই সেই ফিলোসফি বিশ্বাস করবে। নাও in general, the generalization arrived at with the application of special analysis in the basis of direction, distance and connection. That বলছে এটা জেনারেলাইজেশনের কথা তো বলে, অবশ্যই স্পেশাল অ্যানালাইসিস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ স্পেশাল অ্যানালাইসিস জেনারেলাইজের কথা বলে, ঠিক, বাট অন দ্য বেসিস অফ ডিরেকশন, ডিস্টেন্স এন্ড কানেকশন এটা ট্রু নয়। কেননা এই যে ডিরেকশন, ডিস্টেন্স, ভলিউম, ডেন্সিটি এগুলো কিন্তু সব নন স্পেশাল কানেকশন অ্যানালাইসিসের সঙ্গে যুক্ত। ওকে, সেই কারণে এটা ইট গট পপুলারিটি ডিউ টু ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি। এটা হচ্ছে এক মিনিট, বি এন্ড ডি, সরি সরি সরি, ওয়েট, দেখো সি অ্যাকর্ডিং টু এনটিএ এটা কিন্তু ট্রু নিয়েছে ওরা, যে জেনারেলাইজেশন তো হয় বাট অ্যাকর্ডিং টু ডিস্টেন্স, ডিরেকশন, ডিস্টেন্স এন্ড কানেকশন এটাও ট্রু নিয়েছে। সো এ এন্ড সি ইজ ট্রু বাট ডি ইজ রং। ইট গট পপুলারিটি ডিউ টু ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি। এটা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচের জন্য এটা পপুলারিটি পায়নি, এটা পপুলারিটি পেয়েছে ডিউ টু পজিটিভিজম। ওকে, সো এখানে নট ট্রু হচ্ছে বি এন্ড ডি, 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ট্রু সি, স্পেশাল অ্যানালাইসিস অন দ্য বেসিস অফ ডিরেকশন, ডিস্টেন্স এন্ড কানেকশন। আই থিঙ্ক যদি ভলিউম এন্ড ডেন্সিটি এরকম টাইপের কিছু হতো ক্যারেক্টারিস্টিক ফিচার, তাহলে সেটা নন স্পেশালের মধ্যে যেত না। কোনো কনফিউশন থাকলে এটা জিজ্ঞেস করবে। কোশ্চেন নাম্বার 45, নাও which of the following statements are correct? Agenda 21 adopted in 1992 summit held in Rio de Janeiro, Brazil. Absolutely true. Montreal Protocol adopted in 1992, not 1992. এটাকে কবে নেওয়া হয়েছিল? 1989, হ্যাঁ 89, 87 এ সাইন হয়েছিল, 89 এ এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। তো এটা ফলস। The main aim of the Montreal Protocol was to reduce carbon dioxide emission and the by member nation. এটা false, কারণ এটা কার্বন ডাইঅক্সাইড রিডাকশন নয়, এটা হচ্ছে রিলেটেড টু ওজোন ডিপ্লেকশন কে সেভ করা। ওজোন O3 নয়, O3 মানে ওজোন গ্যাসকে বোঝায়, ওজোন লেয়ার। Now, the Commission on Sustainable Development was created in 1992 for effective flow of the conference held in Rio de Janeiro. এটা হচ্ছে ট্রু, এবং পরবর্তীতে 2015 তে এসে সাস্টেনেবল ডেভেলপমেন্ট লাগু হয় 2015 আফটার দ্য COP 3 বলছি, কি বলো ওটাকে, রিও প্লাস, ওটা তো 2000 এ নেওয়া হয়েছিল না, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। হ্যাঁ 2000 থেকে, হ্যাঁ স্যার 2000। বাট এ যেটা রয়েছে, আমি এটা বলছি না, আমি বলছি যে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট সেটা তো নেওয়া হয়েছিল 2015 তে, এবং শেষ হবে 2030। বলো। হ্যাঁ, আফটার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা ফলো করে। ওকে, বাট তোমাদের কি মনে হয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি সত্যি মানে কার্যকর হচ্ছে সেভাবে? দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্টের 3টে প্যারামিটার রয়েছে এক কথায়। যদিও আমাদের টার্গেট, গোল এন্ড টার্গেট যদি তোমরা দেখো, তাহলে হচ্ছে গোল যদি 17টা আছে, তারপরে হচ্ছে তোমাদের টার্গেট 169, ঠিক আছে।
বাট যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে প্রত্যেকটা গোল রয়েছে না, প্রত্যেকটা গোলের ভিতরেও কিন্তু অনেক ছোট ছোট জিনিস বলা আছে। ছোট ছোট জিনিস বলতে এরকম, ধরো এডুকেশনের কথা যদি বলি, এখন কোশ্চেন এরকম ভাবে আসছে যে যদি বলে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের এডুকেশনে কোন কোন এডুকেশনের উপর ফোকাস করা হয়েছে, তো তোমরা দেখবে ওটা প্রাইমারি, সেকেন্ডারি অ্যাজ ওয়েল এজ ভোকেশনাল এডুকেশন। ওকে, তো এখন কোশ্চেন ওইভাবে তুলে দিচ্ছে যে এডুকেশনে কোন কোন এডুকেশনের কথা বলা হয়েছে, বা কত থেকে কত এডুকেশনের কথা বলা হয়েছে, কোন লেভেলের কথা বলা হয়েছে। ওকে, এগুলো কিন্তু আমাদের জানা অনেক জরুরি। হ্যাঁ, আমি যেটা এটা বলতে গিয়ে তোমাদেরকে বললাম সেটা হচ্ছে রিও প্লাস, এটা আমি বলতে চাইছিলাম রিও প্লাস 20। রিও প্লাস 20 মানে 2012। ওকে, মানে প্রথম হচ্ছে 1992 রিও, রিও প্লাস 10 হচ্ছে 2002, সেটা হচ্ছে জোহান্সবার্গ। তারপরে আবার ফিরে আসে কোথায়, যে রিও ডি জেনেরোতে, ব্রাজিলে, যেটা হয় রিও প্লাস 20। তো রিও প্লাস 20 যেটা 2012, এই সময়ে কিন্তু মোটামুটি ভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্ট রাখা হয়েছিল ঠিকই 1992 এ, বাট সেটাকে পুরোপুরি ভাবে রিও প্লাস 20 তে গিয়ে কিন্তু এর পুরোপুরি যে লাগু করার যে ব্যাপারটা সেটা কিন্তু ফাইনালাইজ। ওকে, সো কারেক্ট অ্যান্সার ইজ এ এন্ড ডি। নাও, which of the following factors may be attributed in urban decline? দেখো, আরবান ডিক্লাইন আমি যখন স্টাডি করছিলাম আজ, তখন দেখলাম যে আরবান ডিক্লাইনের যে কজেস গুলো রয়েছে, যে বা ফ্যাক্টর গুলো রয়েছে, কোথাও কোথাও দেখলাম সিটি গভর্নেন্স, মানে কোন একটা সিটিতে তার যে গভর্নিং বডি গুলো রয়েছে তারা কিরকম কাজ করছে প্ল্যানিং ম্যানেজমেন্টের জন্য, সেগুলোকে অ্যাজ এ আরবান ডিক্লাইনের মধ্যে ধরা হয়েছে। বাট এই কোশ্চেনটাতে অ্যান্সারে কিন্তু আরবান ডিক্লাইনে সিটি গভর্নেন্স কে কিন্তু এর আন্ডারে ধরা হয়নি। অ্যান্সার নেওয়া হয়েছে 2, মানে হচ্ছে আরবান ডিক্লাইন মানে হচ্ছে যে কোনো একটা আরবান এরিয়ার ডিক্লাইন কিভাবে হচ্ছে, ঠিক আছে, এবার সেখানকার পতন কিভাবে হচ্ছে। ঠিক আছে, কোন একটা আরবান রিজন রয়েছে, সেটা ধীরে ধীরে খুব ভালো গ্রো করছিল, করতে করতে এখন তার ডিক্লাইন হচ্ছে, মানে হতে পারে যে লোক সেখান থেকে অন্য সিটিতে চলে যাচ্ছে। ওকে স্যার, বলো। স্যার বলছিলাম যে আরবান ডিক্লাইনের যে কজেস গুলো আছে এটা তো সবসময় চেঞ্জ হতে থাকে, তাহলে সিটি গভর্নমেন্ট তো এখন যেহেতু এটা দেখাচ্ছে, তো হ্যাঁ পরবর্তীতে যদি এই কোশ্চেনটা আসে তাহলে এটা তো আমরা ইনক্লুড করতে পারি। হ্যাঁ, অবশ্যই, আমি সেটাই বলছি। আমি যে ওভারঅল দেখো, প্রত্যেকটা জিনিসের না তুমি যদি স্টাডি করো, কি বলবো তোমায়, রিজন টু রিজন ভ্যারি করে। ইন্ডিয়ার যদি তুমি মাইগ্রেশন দেখো, একটা সিটির যে কন্ডিশন, আমরা যদি ওভারসিজ আমেরিকা বা লন্ডনের কোনো একটা সিটি দেখি, সে তার যদি ডিক্লাইন হয়, আর ইন্ডিয়ার কোন একটা সিটির যদি ডিক্লাইন হয়, তার কিন্তু কজেস এর মধ্যে ডিফারেন্স থাকতে পারে বা ফ্যাক্টরস এর মধ্যে ডিফারেন্স থাকতে পারে। ঠিক আছে, তো সেহেতু আমরা এটাকে জেনারেলাইজ করতে পারি না, বাট আমরা যখন কোনো একটা কিছু পড়ি তখন আমাদেরকে জেনারেলাইজ করে পড়তে হয়। ওকে, যে কোনো একটা পার্টিকুলার জিনিসের কি কারণ হতে পারে, তার কিছু জেনারেল কারণ থাকে, আর কিছু থাকে যেগুলো লোকালাইজড, যেগুলো একটা পার্টিকুলার লোকেশনের উপরেই সেটাকে আমরা দেখাতে পারি যে এই লোকেশনে এই ফ্যাক্টরটাও এর উপর কাজ করছে। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে এখানে এই কোশ্চেনে সিটি গভর্নেন্স কে নেয়নি। আই থিঙ্ক এটা হতে পারে যে এটা জেনারেলাইজের জন্য হয়তো নেয়নি বা কোনো কারণে, বাট আমি যতদূর স্টাডি করে আমি এখন আজকে পেলাম, সেটা সেখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে অ্যাজ এ ফ্যাক্টর নেওয়া হয়েছে। বাট এখানে ক্লাইমেট চেঞ্জকে আমরা, এটা ক্লাইমেট চেঞ্জ একটা ব্রড ক্যাটাগরি, কারণ ক্লাইমেট চেঞ্জ আমরা একদিনের বা এক বছরের ক্লাইমেটকে দেখে বলতে পারে না, আমাদেরকে মিনিমাম অবজারভেশন 30 to 35 ইয়ার হতে হবে। 30 to 35 ইয়ার, মানে 30 ইয়ারের উপরের যদি ক্লাইমেটিক ডেটা নিয়ে অ্যানালাইজ করার পর আমরা বলতে পারবো যে ক্লাইমেট চেঞ্জ হয়েছে কিনা। ওকে, এই বছর খুব বেশি বৃষ্টি হলো এই দেখে আমি বলতে পারি না যে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। তো সেই হিসেবে হয়তো এখানে ক্লাইমেট চেঞ্জ নেয়নি, বাট এনভায়রনমেন্ট হচ্ছে একটা ফ্যাক্টর।
যেখানে এয়ার কোয়ালিটি থেকে শুরু করে অনেক কিছুই তার মধ্যে ইনক্লুড রয়েছে। তো সেহেতু হতে পারে যে সেই জন্য এখানে ক্লাইমেট চেঞ্জটা নেয়নি। আর সিটি গভর্নেন্সটা যেহেতু এটা পার্টিকুলার একটা হয়তো কোনো সিটির ক্ষেত্রে, সব সিটির ক্ষেত্রে প্রযোজ্য না, হয়তো সেই হিসেবে নেয়নি, আমি জানি না। সো বাট অ্যান্সার নিয়েছে ওরা ট্রান্সপোর্টের ফর্ম চেঞ্জ হওয়া। দেখা গেল ধরো এখন তোমরা যদি দেখো নিউজে বেঙ্গালুরুতে, ওকে, হিউজ ট্রাফিক, হিউজ, ওকে, 1 কিলোমিটার যেতে হয়তো 20 মিনিট 25 মিনিটও টাইম লাগছে 1 কিলোমিটার যেতে। সো ট্রাফিক কিন্তু ওখানে একটা বিরাট বড় প্রবলেমের ইয়ে হয়েছে, প্রবলেম ক্রিয়েট করছে। তো হতে পারে সেই অর্থে কিছুদিন পর, এবং খুব বেশি পরিমাণে এক্সপেন্সিভ ব্যাঙ্গালোর সিটি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ সিটি। সো সেহেতু মানুষ যদি মাইগ্রেট করে, একটা কজ হতে পারে আরবান ডিক্লাইনের। ওকে, তারপরে হচ্ছে মিনারেল ডিপোজিটের যে কমে যাওয়া, ধীরে ধীরে যে মিনারেলের যে ডিপোজিট ছিল কোন একটা সিটিতে, আমি এখনই বললাম, বিশেষ করে এটাও কিন্তু সব সিটির উপর প্রযোজ্য না, তারপরেও এটাকে অ্যাজ এ কারণ নিয়েছে এখানে। যাই হোক, সো এটা একটা নিয়েছে যে মিনারেল ধীরে ধীরে কমে যাচ্ছে, লোকের হয়তো সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি সেটাও ডিক্লাইন হচ্ছে, ফলে তারা আরবান ডিক্লাইন হচ্ছে, অন্য জায়গায় শিফট করছে। অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিটিশন ফ্রম নিয়ার বাই টাউন, এই টাউনের থেকে হয়তো বেশি অপরচুনিটি ক্রিয়েট করছে, বেশি হয়তো স্যালারি সেখানে, মানুষের বেশি লাইফস্টাইল বা লাইফ কোয়ালিটিকে বেশি ভালো সাপোর্ট করছে। তো সেই কারণে হতে পারে আরবান ডিক্লাইন হচ্ছে। তো আমাদের কিছু করার নেই, দেখো এনটিএ যা নেবে আমাদেরকে তার সঙ্গে যেতে হবে। বাট তোমরা জেনারেল ওয়েতে স্টাডি করলে সেখানে এনভায়রনমেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট ফ্যাক্টরও কিন্তু পাবে। নাও এই কোশ্চেনটা দেখো 48, এটা কোশ্চেনটাকে ড্রপ করেছে ওরা, সেহেতু আমি এটাকে না স্টাডি করেছি না কিছু, কারণ অ্যান্সার যেহেতু ওরা ড্রপ করেছে। তারপর দেখো, which of the following statement are not correct? Mehagoni ebony rosewood at the main trees of the tropical wet evergreen forest, true. Shaltic at the major species of the tropical monsoon forest, এটা true. But দেখো chestnut trees is known as the axe breaker in Chicago region of Paraguay and southern Brazil. But আমি অ্যাক্স ব্রেকার হিসেবে যতটা স্টাডি করলাম সেই হিসেবে আমি একটাই পেলাম, সেটা হচ্ছে ইউক্যালিপটাস কেরিব্রা বলে একটা ট্রিজ, যেটা অস্ট্রেলিয়ান আয়রনউড নামে জানা যায়, যেটাকে অ্যাক্স ব্রেকার বলা হয়, কেননা এটা এত বেশি হার্ড। অ্যাক্স ব্রেকার মানে হচ্ছে যে কাটার যে কুরুল আমরা ইউজ করি গাছকে, সেই কাটাটাও কিন্তু অনেক কঠিন হয়ে যায় বিকজ অফ ইটস হার্ডনেস। ওকে, সো এটা হচ্ছে ফলস। নাও দেখো, চিনচোনা ট্রি বার্ক মানে হচ্ছে ছাল ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার চুইংগাম, চুইংগাম ইউজ করার জন্য লাগে। তো আমি এটাও ইয়ে করে দেখলাম যে স্যাপোড ডিল্লা বলে একটা ট্রি আছে, যার বার্ককে অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং অফ চুইংগামে ইউজ করা হয়। সো এটাও রং। নাও দেখো, ট্যানিন ইজ ফাউন্ড ইন দ্য বার্ক অফ হেমক, mangrove species and teak trees, but hammock is correct, but mangrove trees and teak trees এই দুটোর সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড নয়, এটা আরো ওক, চেস্টনাট এগুলোর সঙ্গে রিলেটেড, ট্যানিন। এটাও ফলস। সো কারেক্ট অ্যান্সার, যেহেতু নট জিজ্ঞেস করেছে, সি, ডি এন্ড ই ইজ আ কারেক্ট অ্যান্সার। নাও, which of the following defensive site cities may also be classified as a hilltop site cities? সো এটাও হচ্ছে ফ্যাক্ট বেস কোশ্চেন। আমরা জানি যদিও যে ডিফেন্সিভ সাইট কাকে বলে। দেখো ডিফেন্সিভ সাইট আমরা জানি, সাইট সিচুয়েশন তোমরা যদি গ্রাজুয়েশনে বা ইতে মাস্টার্সে পড়ে থাকো, সাইট বলতে সেটাকে বোঝানো হয় যেটা অ্যাবসলিউট লোকেশন অফ এ সেটেলমেন্ট। কোন একটা সেটেলমেন্ট কোন জায়গায় রয়েছে সেটাকে আমরা তার সাইট বলে থাকি। ওকে, সো হিলটপের উপরে সাইট, তোমরা যদি এর পড়ে থাকো, কার্গিল যদি ওয়ার ইন্ডিয়া বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান যদি পড়ে থাকো, তোমরা শুনবে যে টাইগার হিল নামে একটা হিল ছিল কার্গিলের,
তো সেই জায়গাটায় কি করেছিল যে পাকিস্তানের যে ইয়েরা রয়েছে সেনারা সেই জায়গাটা কিন্তু ক্যাপচার করে রেখেছিল। তার ফলে সেই জায়গাটা দখল করতে সবচেয়ে বেশি কিন্তু ফোর্স লাগাতে এবং সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে ইন্ডিয়ান সোলজারদের। কেননা যে সবসময় উপরে থাকবে, যে কোনো সে ওয়ারের ক্ষেত্রে হোক, যদি কেউ টপে থাকে এবং কেউ যদি নিচে থাকে, কেউ নিচে রয়েছে আর কেউ এই উপরে রয়েছে, তো সবসময় এই উপরের জনের কাছে কি থাকে, অ্যাডভান্টেজ থাকে। ওকে, তো সেই অ্যাডভান্টেজের জন্য আমাদের ডিফেন্সিভ যে সমস্ত সাইড গুলো হয়, ওকে, সেগুলো কিন্তু হিল টপ যে সমস্ত সিটি গুলো রয়েছে সেগুলোকে ডিফেন্সিভ সাইড হিসেবে আমরা কিন্তু কাউন্ট করি। সো এটাও যেহেতু ফ্যাক্ট বেস কোশ্চেন, সেহেতু এর কারেক্ট অ্যান্সার হচ্ছে এ এন্ড সি। তোমরা দরকার হলে আরো বেশি এক্সাম্পল দেখে যাবে এর ডিফেন্সিভ সাইড, তারপরে হচ্ছে ওয়েট এ রয়েছে তোমার কি বলে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট রয়েছে, তারপরে হচ্ছে ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট রয়েছে। ঠিক আছে, এই সমস্ত গুলো তোমরা দেখে নেবে যে কোন সিটিকে কার সঙ্গে রিলেট করা হচ্ছে। সো 50 question for today. We will continue in our next class. কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কোনো কোশ্চেন, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর যদি না থাকে, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে তাহলে ওই যে এটা কনফিউশন থাকলো জেনারেলাইজ করার, তাহলে ওটা তো আমরা একটা ভাবে ভাবতে পারি, তো অনেক সময় অ্যান্সারটা তো রং হতে পারে আমাদের। অবশ্যই অবশ্যই, দেখো আমি তোমায় কি বলছি, এটাই আমি বলছিলাম যে এই কোশ্চেনটাই, হ্যাঁ দেখো এনটিএ কি বলবো তোমায়, এনটিএ তোমরা হয়তো কোশ্চেন যেহেতু সলভ করো দেখবে 2021-এর যে এক্সামটা হয়েছিল ফেব্রুয়ারির 5 তারিখে, আমার ফার্স্ট এক্সাম নেটের, তো সেখানে একটা কোশ্চেন ছিল যে y/yn is to t/tn, এই যে ফর্মুলাটা এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কে দিয়েছিল। সো এটা আমরা সবাই জানি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা খুব স্পষ্টভাবে যে কোনো বইয়ে লেখা আছে যে এটা এন এদের দেওয়া 1964। বাট এনটি অ্যান্সার নিল কি, এনটি অ্যান্সার নিল হচ্ছে শেফ। তো সেই অ্যান্সার চ্যালেঞ্জ করার পরে ওরা চেঞ্জ করেনি, ওটাই রেখেছে। ঠিক আছে, এখানে দেখো এই কোশ্চেনটা আমি প্রথমে ভাবছিলাম যে ম্যাক্সিমাম অ্যান্সার তো অন্তত নেওয়া দরকার, এ বি ডি অ্যান্ড ই যদি নিত অ্যান্সার 3, তাও কিন্তু কোনো প্রবলেম ছিল না, এখানে আরাম করে কিন্তু অ্যান্সারটা নেওয়া যায়। এবং আমি ডিউরিং মাই স্টাডি আমি দেখলাম যে সিটি গভর্নেন্স একটা ফ্যাক্টর আরবান ডিক্লাইনের জন্য, বাট এরা ইনক্লুড করায়নি। এখন নেক্সট এক্সামে যদি এই কোশ্চেনটা দেয় এবং অ্যান্সার যদি 3 নেয়, তাও তোমার কিছু করার নেই। ঠিক আছে, কারণ এনটিএ যে অ্যান্সার নেবে সেটাই তাদের কাছে সঠিক। আমরা শুধু কমপ্লেন জানাতে পারি, কনসিডার করবে কিনা ওদের ব্যাপার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এগুলো নিয়ে না মানে কি আর বলবো, কিছু না ভেবে পড়ো। এক্সাম যেহেতু 6 তারিখে, কোশ্চেন বেশি বেশি সলভ করো, যেগুলো অপশন পাবে সব অপশন গুলোকে স্টাডি করবে। আর যারা বিশেষ করে জেনারেলে আছো তাদের জন্য বিশেষ করে বলি, তাদের জন্য কিন্তু কোনো স্কোপ মানে এইরকম নেই যে কোনো কিছু ছেড়ে দিয়ে এক্সাম দিতে যাবে। ঠিক আছে, সবকিছু খুঁটে ভালো করে পড়ে যাবে। মনে রাখবে বিশেষ করে কম্প্রিহেনশন যেগুলো আছে, কম্প্রিহেনশনের জন্য 15-এর মধ্যে মিনিমাম 13 থেকে 14 যেন আসে, তবেই কিন্তু জেআরএফ হওয়ার চান্স থাকবে, না হলে কিন্তু চান্স অনেক কমে যাবে। সো আজকের জন্য এখানেই শেষ করলাম। গুড নাইট। গুড নাইট স্যার।